আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস এবং আমাকে সকল কিছু দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আজকে লাইভে যারা যুক্ত আছেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ, যারা আলাদা ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমরা আজকে কথা বলবো খাদ্য অধিদপ্তরের রিসার্কুলার, অর্থাৎ আমাদের খাদ্য অধিদপ্তরের আরেকটা পুনঃ সার্কুলার হয়েছে। তো এটা আসলে কি কি আর কি কারণে এখন কি কি পরিমাণ বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিস আজকে মূলত আলোচনা করব। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের 9 তারিখে একটা সার্কুলার এসেছে খাদ্য অধিদপ্তর যারা পরীক্ষা দিবেন। এখন এই খাদ্য অধিদপ্তর সার্কুলার আজকে আমি যা যা আলোচনা করব, অর্থাৎ আপনার নতুন কি কি আপডেট আছে, পুরাতন কি কি আপডেট আছে, প্রত্যেকটা জিনিস অর্থাৎ খাদ্য অধিদপ্তরের এ টু জেড আমি শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেইলস আলোচনা করব। যারা যুক্ত আছেন তারা ভিডিওটা দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে দেখেন আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা যুক্ত আছেন একটু ভালো করে খেয়াল করেন, আর যারা যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করি, পাশাপাশি আমি নিজ দায়িত্বে নিজেও একটু শেয়ার করে নিই যাতে আমাদের প্রিয় ভাই এবং বোনরা প্রত্যেকে যুক্ত হতে পারে। ওকে, আর আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, আমি হচ্ছে একটু অসুস্থ আর সর্দি কাশি লেগে আছে, তো এটার জন্য কেউ কষ্ট পাবে না। এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, মাঝে মধ্যে বিভিন্ন একটু খারাপ লাগতে পারে শুনতে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে দেখেন আমরা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন 9 তারিখ 9 মার্চ 2025 সালে এসেছে। হ্যাঁ, পূর্বেও কিন্তু এটা একটা সার্কুলার হয়েছিল। তো আমরা যদি একটু খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করে বলবো এবং সেগুলোর ব্যাখ্যা দিয়ে দিয়ে বলবো যে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীনে রাজস্ব খাত ভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় স্কেল 2015 13তম থেকে 19তম গ্রেড ভুক্ত 13 থেকে 19তম গ্রেড ভুক্ত, এটা হচ্ছে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে djfoodtelito.com.bd অর্থাৎ এটাতে আপনারা আবেদন করতে পারবেন। এখন এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, প্রত্যেকটা খাতে একটু ভালো করে খেয়াল করেন। উপখাদ্য পরিদর্শক গ্রেড 13, হ্যাঁ, এটার বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। বয়স হচ্ছে আপনার 32 বছর বয়স। পদ সংখ্যা হচ্ছে কত? 429। বুঝছেন? মনোযোগ দিয়ে বুঝুন। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ আপনাকে অনার্স বা ডিগ্রি থাকতে হবে। ওকে, এরপরে আপনারা যদি একটু খেয়াল করি, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13তম গ্রেডের। এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটা হচ্ছে আপনাদের যারা কম্পিউটার অপারেটর তারা বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30, অর্থাৎ কম্পিউটারে যারা খুবই এক্সপার্ট বা তাদের জন্য এটা একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম, এটাতে হচ্ছে আপনারা যদি একটু দেখি প্রত্যেকটাই 32 বছর বয়স, এখানে প্রায় 13 পদ সংখ্যা। তারপর উচ্চ সহকারী গ্রেড, হ্যাঁ, তো এখানে 25, এগুলো কিন্তু সবগুলোই আমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে। তারপর অডিটরে 8 জন, এটাও স্বীকৃত বিশ্ববিদ্যালয়। ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে 7 জন। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, এখানে হচ্ছে 3 জন। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত আমরা যদি একটু খেয়াল করি, অর্থাৎ 7 নাম্বার পর্যন্ত আমরা আপনার অনার্স বা ডিগ্রি থাকতে হবে। 7 নাম্বার পর্যন্ত আপনার অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, 7 নাম্বারের পরে দেখেন, 7 নাম্বারের পরে যে মেকানিক্যাল ফোরম্যান গ্রেড, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 14তম। এটাতে কিন্তু আপনি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক, হ্যাঁ, এসএসসি যারা আছেন পরীক্ষা উত্তীর্ণ তারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। অথবা স্বীকৃত বোর্ড হতে মেকানিক্স ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ক সার্টিফিকেট কোর্স, অর্থাৎ যারা বিভিন্ন যে কোর্সগুলো থাকে সেগুলো, অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে। তো এগুলো একটু মনে রাখবো। অথবা ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর তত্ত্বাবধান সংক্রান্ত, অর্থাৎ এখানে আমরা 8 নাম্বার থেকে আমরা যদি একটু খেয়াল করি, অর্থাৎ এসএসসি ফার্স্টেই আপনি যুক্ত হতে পারেন। এদের সংখ্যা 3 জন।
এরপরে আমরা এরকম আরো যদি একটু খেয়াল করি 9 নম্বরে দেখেন, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, এটা হচ্ছে গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এটা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল। তারপর হচ্ছে সহকারী খাদ্য উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে 15, এটাতে হচ্ছে 317। এটা কিন্তু 10 নম্বরটা একটু খেয়াল করেন, সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে কত 15, 9,700 থেকে 23,490 টাকা হচ্ছে স্যালারি। এটা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানে উত্তীর্ণ, হ্যাঁ মাধ্যমিক। যেটা অপারেটর বা গ্রেড, এটাতে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ। তার মানে এই যে 11 নম্বরটা কিন্তু এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএ, এটা কিন্তু অনার্স বা অথবা ডিগ্রি। অর্থাৎ 11 নম্বরটা কিন্তু চাইলেও আপনি এসএসসি বা এইচএসসি পাশে পারবেন না। 12 নম্বর দেখেন, যদি আমরা একটু খেয়াল করি, এটাতে আপনার হচ্ছে যে কোনো বোর্ড হতে নিয়ে দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাও এসএসসি 12 নম্বর। তারপরে দেখেন 13 নম্বর, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 15, মিল রাইট, এটা হচ্ছে 5 জন নিবে, এটা স্বীকৃত বোর্ড হতে, অর্থাৎ মাধ্যমিক থাকলেই হবে অথবা বিভিন্ন কারিগরি থেকে। আর 14 নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেড, এখানে দেখেন এখানে হচ্ছে সংখ্যা 11 জন নিবে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বোর্ড, অর্থাৎ এটাও মাধ্যমিক এবং বিভিন্ন কারিগরি বোর্ড, এবং যারা বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা, অর্থাৎ আপনারা যারা আমাদের বৈদ্যুতিক কাজে এক্সপার্ট আছেন তাদের ক্ষেত্রে এটা আরো সুবিধা। এরপর ড্রাইভার গ্রেড, এটা হচ্ছে 50 জন নিবে, স্বীকৃত বোর্ড হতে জুনিয়র বা জেএসসি, অর্থাৎ এটা জেএসসি পাস থাকলেই হবে। 15 নম্বর ড্রাইভার। তারপরে 16 নাম্বার আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঙ্কন, এটা হচ্ছে গ্রেড 16, 436 জন নেবে। 16 জন খেয়াল করেন, 436 জন নেবেন। এটাতে আবার সুবিধা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশে আপনি চাকরিটা করতে পারবেন, এইচএসসি পাশে। এরপরে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এখানে হচ্ছে 32 বছর বয়স, 72 জন নেবে, এটা হচ্ছে এইচএসসি পাশে, অর্থাৎ 16, 17 হচ্ছে আপনার এইচএসসি পাশে যারা আছেন তারা পরীক্ষা দিতে পারবেন। এরপরে 18 নম্বরে আমরা দেখি, এটা উচ্চ মাধ্যমিক, এটা হচ্ছে ল্যাবরেটরি সহকারী। 19 নম্বর দেখেন, এটা হচ্ছে সহকারী অপারেটর, এটা হচ্ছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। তারপর হচ্ছে স্টেবেডর সর্দার, এটা হচ্ছে 6, অর্থাৎ 6 জন নিবে, এটা স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড। তারপরে ভেহিক্যাল মেকানিক, এটা হচ্ছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড অথবা মাধ্যমিক, হ্যাঁ আপনারা যেটাই হতে পারেন। তারপরে 22 নাম্বারটা, এটা হচ্ছে আপনার মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা বোর্ড, হ্যাঁ, এবং মেকানিক্যাল কাজে হচ্ছে আপনার ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেল অপারেটিভ, এটা হচ্ছে 125 জন নেবে, এটা কারিগরি শিক্ষা বোর্ড মাধ্যমিক। আর সাইল অপারেটিভ 174 জন নেবে, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড দ্বিতীয় বিভাগ অথবা বলছে সমানের জিপিএস জেনারেল মেকানিক্স, অর্থাৎ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ ভোকেশনাল যেটা বলে এসএসসি পাস, সেই ক্ষেত্রে হবে। আর স্প্রে গ্রেডম্যান, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 19, 32, এটা সংখ্যা 24 জন, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, 25টা এখানে দেখেন পদ দেখতে পাচ্ছেন, 25টা পদে বিভিন্ন সংখ্যা নিচ্ছে। এখানে আপনি এসএসসি, এইচএসসি এবং জেএসসি এবং আমরা দেখলাম অনার্স অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা বা ডিগ্রি যারা, তার মানে আপনি এখানে কমপ্লিট দেখেন এই খাদ্য অধিদপ্তরের আপনার সার্কুলার একটু অ্যাপ্লাইটা কি একটু ভিন্ন ক্যাটাগরি হবে, কিন্তু যারা এসএসসি পাস করে চাকরি করতে চাচ্ছেন, এইচএসসি পাস করে চাকরি করতে চাচ্ছেন এবং কারিকুলাম এক্সপেরিয়েন্স থাকলে এটাতে কিন্তু আপনারা চাইলেই কি করতে পারবেন, একটাতে চাইলেই কিন্তু আপনারা কি হতে পারবেন, যুক্ত হতে পারবেন। কথা বুঝতে পারলাম? তার মানে খাদ্য অধিদপ্তরে কিন্তু দিতে পারবেন, তার মানে যারা যারা দিতে পারবেন আমি সেই জিনিসগুলো দেখালাম। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন বিষয়ে প্রস্তুতি নেবেন, এখন বিষয় হচ্ছে কি কি আপনার জানা প্রয়োজন। আরো একটা বিষয় যেটা হচ্ছে আগে যারা অ্যাপ্লাই করছেন এখন কি তারা অ্যাপ্লাই করবে কিনা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এখন কিছু শর্তাবলী দেখব, যে শর্তাবলীগুলো দেখলে আপনার পরিপূর্ণ একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে দেখতে চান, মন দিয়ে খেয়াল করেন। 1 নম্বর নিয়ম দেখেন, খাদ্য অধিদপ্তরের 31/8/2023 অর্থাৎ 31শে আগস্ট মাসের তারিখে যারা নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ভালো করে খেয়াল করেন, 2023 সালে যে 31শে আগস্ট যেই নিয়োগটা হয়েছিল এটার কারণে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তার মানে পূর্বে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, যারা নতুন আছেন বা নতুন করতে চাচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। 2 নম্বর দেখেন যে 7/5/2025 অর্থাৎ এই যে 7/5/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। তার মানে একটু ভালো করে খেয়াল করেন যে 7/5/2025 অর্থাৎ আমরা যদি বলি 7ই মে মাস পর্যন্ত এখানে প্রার্থী হতে কত 18 থেকে 32 বছর বয়স, হ্যাঁ
তারপর দেখেন 3 নাম্বার, সরকারি বা আধা সরকারি সংস্কৃত সংস্থা অথবা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি বা আধা সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতি করে আবেদন করতে হবে। এক্ষেত্রে তার মানে যারা অলরেডি কোথাও আপনি চাকরিতে জয়েন আছেন বা যুক্ত আছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই ওই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুপত্তি মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে কোথাও যুক্ত আছেন, কোথাও চাকরি করেন, এটা সরকারি হতে পারে, আধা সরকারি হতে পারে, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের কি নিতে হবে, তাদের কি করতে হবে, তাদের অবশ্যই অনুমতি নিয়ে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। 4 নাম্বার, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পদ্ধতি সরকার, এটা লাগবে না 4 নাম্বার। 5 নাম্বারটা একটু আবার গুরুত্বপূর্ণ, বাছাই লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে কিন্তু বাছাইয়ের কথা বলা আছে। মনে রাখবেন, যখন অসংখ্য অ্যাপ্লাই করবে, মানে অ্যাপ্লাইয়ের সংখ্যা অনেক বেশি হবে, সেই ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বাছাই লিখিত আপনাকে কিন্তু এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ, কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট হলে তখন কিন্তু আর লিখিত আসলে হয় না, লিখিত না হয় সেটা এমসিকিউ এর মাধ্যমে বাছাই করা হয়, বাছাই করে, কারণ লিখিত এক্সাম একটা লিমিটেড ভাবে নেওয়া হয়, কিন্তু এমসিকিউ কিন্তু অসংখ্য স্টুডেন্টের ক্ষেত্রে নেওয়া যায়। এই এমসিকিউ থেকে, অর্থাৎ প্রিলি যেটা, ওটার থেকে বাছাই করে আবার লিখিত নেওয়া হবে এবং লিখিত নেওয়ার পরে মৌখিক তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আবার বলছি মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ, অর্থাৎ আপনার এখানে যারা প্র্যাকটিক্যাল নলেজ যেটা, ওটা একটা ব্যবহারিক এবং সেটা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সংশোধন সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন বলছে অনুপপত্তির মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, বিভিন্ন অ্যাপ্লাই, মৌখিক পরীক্ষা কি কি হবে সেই জিনিসগুলো নিয়ে এটা কথা বলছে, এটা নিয়ে এখানে মাথা ব্যথা নেই। দেখেন 7 নাম্বারটা আমরা যদি বলি, বিভিন্ন কোঠা আছেন যারা, 7 নাম্বার যারা কোঠা আছেন তারা এই কোঠার জন্য আলাদাভাবে ইয়ে করবেন, এটা নিয়ে কথা নেই। কিন্তু 8 নাম্বারটা দেখেন, 8 নাম্বার মনে রাখবেন, বিজ্ঞপ্তির ক্রমিক নং, ওই যে আমি যে উপরে যে পদ ওই সংখ্যা দেখাইছি যে 1 4 5 6 10, 1 4 5 6 10, অর্থাৎ 25টা যে ইয়া ছিল, 25টা যে পদ সংখ্যার জন্য ইয়া হয়েছে, এই 1 4 5 6 10 এর জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এরপরে মৌখিক পরীক্ষা দিতে হবে। তাহলে 1 4 5 6 10, তারপরে 2 3 16 17 এদের জন্য কি হবে, এদের কিন্তু আবার ব্যবহারিকে অংশগ্রহণ করতে হবে। এরপর 7 8 9 11 12 13 14 18 19 20 21 22 23 24 এদের জন্য কি করতে হবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, তারপর মৌখিক পরীক্ষা। তার মানে এই যে আমরা যদি একটু খেয়াল করি, ক নাম্বার এবং গ নাম্বারটা হচ্ছে কি লিখিত, তারপর মৌখিক। এখন লিখিতের ক্ষেত্রে এটা লিখিত রিটেন পার্টও আসতে পারে বা এমসিকিউ হতে পারে, এটা আসলে অ্যাপ্লাই এর উপর ডিপেন্ড করবে। তার মানে এখানে আপনার প্রস্তুতি দুইটাই রাখতে হবে। গ নম্বরে দেখেন যে 15তে বর্ণিত শুধু হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বা পদ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ আপনি যে পদের জন্য দিবেন সেই পদ সংশ্লিষ্ট বিষয়, এর উপর লিখিত পরীক্ষা হবে এবং লিখিতের পরে আবার ব্যবহারিক হবে। এরপর বিজ্ঞপ্তির 25-এ বর্ণিত, অর্থাৎ 25 নম্বরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রত্যেকটাই লিখিত হবে, লিখিত হওয়ার পরে কোথাও মৌখিক কোথাও হচ্ছে কি হবে ব্যবহারিক, এটাই শুধু হচ্ছে পার্থক্য। আর 19 নাম্বারটা দেখেন, কোন প্রার্থী একই পদে একবারে বেশি আবেদন করতে পারবে না। অর্থাৎ আপনি ভালো করে মনে রাখবেন 19 নাম্বারটা, যে আপনি যদি প্রার্থী একজন হন একবারের বেশি কিন্তু আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলা, অর্থাৎ একই পদে আপনি যদি ডাবল অ্যাপ্লাই করেন এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার যে ইয়াটা সেটা আপনাকে বাতিল বলা, মানে আপনার প্রার্থীতা সেটা হচ্ছে বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার পূর্বে বাছাই অংশগ্রহণ করতে পারবেন। ওকে, প্রয়োজন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বেই বাছাই পরীক্ষা, এই যে চ নাম্বারটা একটু ভালো করে খেয়াল করেন। আমি এই যে এমসিকিউর কথা বললাম, বাছাই বলতে এমসিকিউ অথবা প্রিলি, এরপরে রিটেন, এরপর হচ্ছে ব্যবহারিক অথবা মৌখিক। মনে রাখবেন প্রার্থীর সংখ্যা যদি অনেক বেশি হয়, কারণ এমসিকিউতে যত পরিমাণে পরীক্ষা দেখ এমসিকিউতে বাছাই করা যায়, কিন্তু রিটেন সকলের খাতা দেখা যায় না। তার মানে চ নাম্বারটা ভালো করে মনে রাখবেন, আপনাকে এমসিকিউ প্রস্তুতি নিতে হবে, রিটেনও প্রস্তুতি নিতে হবে। এরপরে 9 নাম্বার হচ্ছে আবেদন যে কোথায় করবেন, এই যে ডিজি ফুড টেলিটক এখানে। আর ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 8 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হচ্ছে 7 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তার মানে আবেদন শুরু হচ্ছে কি 8 এপ্রিল থেকে, ঈদের পর থেকেই মূলত হচ্ছে কি
আমাদের আবেদন শুরু হবে। এরপরে বিভিন্ন ছবি টবি এগুলো একটু দেখবেন, এগুলো অ্যাপ্লাই আপনাদের না জানলে হবে, আপনারা বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে সেখানে আপনারা করতে পারেন, অর্থাৎ নিজেরা অ্যাপ্লাই করতে চাইলে সেক্ষেত্রে করতে পারবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে 13 নাম্বারটা হচ্ছে আপনি যদি যে আপনার হচ্ছে পরীক্ষার যে বিভিন্ন ধরনের নিয়ম, এই নিয়মের বাইরে যদি আপনি নকল করেন বা বিভিন্ন ঝামেলা টামেলা করেন, সত্য মিথ্যা বা সার্টিফিকেট আপনার প্রত্যেকটা যদি সত্য মিথ্যা হয়, এই যে আপনি চাকরি করেন এগুলো যদি মিথ্যা হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি বাতিল হয়ে যেতে পারেন। সো এগুলো প্রত্যেকটা জিনিস সকল ডকুমেন্ট সত্যতা রাখবেন। এই হচ্ছে আমাদের মূলত সার্কুলার। এখন আপনারা যদি মনে করেন বা চান যে ভাইয়া সাজেশন লাগবে, ফুড অধিদপ্তরে একটা সাজেশন ভিডিও দেন, তাহলে আমি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিতের জন্য প্রত্যেকটা জিনিসের নেক্সট একটা ভিডিও বানাবো। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিও শেষে, এবং ইউটিউব বা ফেসবুক পেজে দেখলে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। পাশাপাশি যদি মনে রাখেন আপনারা যারা আছেন প্রত্যেকে এটা বাজার থেকে বিভিন্ন প্রশ্ন ব্যাংক নিয়ে প্রস্তুতি নিতে পারেন। হ্যাঁ, এখানে আমি এখন একটু আপনাদের যে জিনিসটা বলার চেষ্টা করি, একটু মনোযোগ দেন যে আসলে প্রস্তুতিটা কেমনে নেবেন, এটা জাস্ট একটু আলোচনা করি। দেন আপনি যে কাজটা করতে পারবেন যে আপনি বাসায় যে কোনো বাজার থেকে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনবেন, বা যেগুলো প্রশ্ন আসে ওই জিনিসগুলো একটু 2-4 বছর একটু ফিল আপ করবেন। তারপর আমি এটার উপর একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব। পাশাপাশি আপনারা এইটার জন্য যদি কাজ করতে চান, যে এটার জন্য একটা গাইডলাইন চান, একটা কোর্স করতে চান, এবং যারা চান যে না পরীক্ষার আগ পর্যন্ত যে পরিমাণ সময় আছে এই সময় আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই যে আমি কিন্তু দেখেন অলরেডি সাজেশনের জন্য করা শুরু করেছি। হ্যাঁ, সাজেশনের জন্য আমরা অলরেডি যে দেখেন কোনটা কি আসবে এটা এখনো শেষ হয়নি, আমি সামনেই এটার ভিডিও দিব একটা। বাট এখানে একটু খেয়াল করেন, যারা কোর্স করতে চান বা একটা গাইডলাইনে থাকতে চান বা সাজেশন নিতে চান, প্রথম 20 জনের জন্য মাত্র 650 টাকা। আমরা টোটাল 100 জন স্টুডেন্ট নিব, প্রথম 20 জনের জন্য 650 টাকা। তারপর হচ্ছে এরপরে 21 থেকে 50 জনের জন্য, অর্থাৎ পরবর্তী 30 জনের জন্য 850 টাকা, এবং 50 জন হওয়ার পরে তাদের জন্য আবার 1050 টাকা। তার মানে প্রথম 20 জনের জন্য 650, তারপরে 21 থেকে 50 জনের জন্য 850, আর 50 এর পর থেকে যারা ভর্তি হবেন তাদের জন্য 1050 টাকা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সব পড়ানো হবে। যারা যারা চান একটা ভালো প্রস্তুতি নিতে চান এবং এটাকে একটা কমপ্লিট একটা প্রস্তুতি নিতে চান, এছাড়াও বিভিন্ন এক্সাম, বিভিন্ন সাজেশন, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন সাজেশন, হ্যাঁ যা যা করা দরকার এই মুহূর্তে আপনার কি করণীয়, এটার পরে কি হবে, এই প্রত্যেকটা জিনিসের উপর আমরা কিন্তু আপনাদের কি করব, আমরা আপনাদেরকে গাইড করব, আমি আপনাদেরকে ক্লাস নিব, আমরা আপনাদেরকে সাজেশন দেব, এবং এটার উপর একটা এক্সাম হবে। হ্যাঁ, আমাদের যদি এক্সাম ব্যাচের একটা দেখাই যে এইটার উপর আমরা একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন এইটার উপর আমাদের একটা এক্সাম ব্যাচ আছে। তো আপনারা জানেন যে এক্সাম ব্যাচটা আমি দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে বিসিএস আর একটা হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ড বলতে এখানে নিবন্ধন, প্রাইমারি, আমরা দেখি যে কি বলে নিবন্ধন, প্রাইমারি প্রত্যেকটা জিনিস হবে। এই যে আলাদা ইংলিশের যদি আমরা একটু খেয়াল করি, একটু ভালো করে দেখেন যে পরীক্ষা 1 বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলি বিগত বছরের প্রশ্ন, এইটার উপরে আমরা কি করব, বাংলা দেখেন বাংলা কোন কোন টপিক পড়বে, অর্থাৎ যে টপিক থেকে প্রশ্ন আসবে এই টপিক, ইংরেজি যে টপিক থেকে প্রশ্ন আসবে সেই টপিক, বাংলাদেশ বিষয়গুলি যে টপিক থেকে প্রশ্ন আসবে সেই টপিক, বিগত বছরের প্রশ্ন যে টপিক আসবে এই টপিক। এইভাবে প্রত্যেকটা টপিক পড়ার পরে আমরা পরীক্ষা 1 দিব। হ্যাঁ, পরীক্ষা 1 নিব, পরীক্ষা 1 এর মাধ্যমে অর্থাৎ যা যা পড়বেন এটার উপর একটা আপনার টেস্ট নিব। এরপর আমরা পরীক্ষা 2, তারপরে যে বাংলাদেশ, পদার্থবিজ্ঞান, গণিত, হ্যাঁ বিজ্ঞান, অর্থাৎ এই যে আপনারা যদি যে বিজ্ঞান কিন্তু পড়তে হবে এটা আপনারা কিন্তু বলে দেওয়া আছে সার্কুলারে দেখবেন। তো পরীক্ষা 2 এ যে এই টপিক পড়বেন পরীক্ষা 2, পরীক্ষা 3 এ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এগুলো পড়বেন, শেষ। এইভাবে 3টা এক্সাম, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে 4 দিন 5 দিন করে গ্যাপ পাবেন, 5 দিন করে গ্যাপ থাকবে। এরপর আমরা যদি খেয়াল করি এই 1, 2, 3 এ যা পড়ছেন এইটার উপর আরেকটা পরীক্ষা নাম্বার 4। তো এইভাবে আমরা 20 দিনে 4টা পরীক্ষা শেষ করব, এবং আপনার মানে প্রশ্ন তো কমন পড়বে এবং আপনার একটা ডিটেইলস বিস্তারিত আলোচনা হয়ে যাবে। তো যারা যুক্ত আছেন এরকম ভাবে আমাদের এটা একটা শেষ। এরপর আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে কম্বাইন্ড। হ্যাঁ, কম্বাইন্ড এক্সাম। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার প্রাইমারি, নিবন্ধন, ফুড অধিদপ্তর, ব্যাংক, বিভিন্ন চাকরি, যত চাকরি আছে 10 থেকে 20তম গ্রেড সহ সকল চাকরি এই কম্বাইন্ড এক্সামে প্রস্তুতি হয়ে যাবে। আরেকটা হচ্ছে অনলি বিসিএস এর জন্য, যারা বিসিএস কে আসলে বিসিএস টা আসলে লং প্রস্তুতি, এটা চাইলেও কিন্তু আপনার অল্প দিন প্রস্তুতি হবে না। তো এই বিসিএস এর জন্য লং টাইম ধরে থাকতে হয়। এটার জন্য এই বিসিএস এর জন্য আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখেন ইংলিশ গ্রামার, হ্যাঁ এই যে নাউন ডিটারমিনার কতক্ষণ পড়বেন, মার্ক কত আসবে, এবং সকল চাকরি প্রস্তুতি প্রশ্ন নিয়ম বুঝবেন, কোথায় থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কেমনে কমন পাবেন সেটা, এবং এখান থেকে রিটেন হয় কিনা সেটা। এইভাবে আমরা
মডেল টেস্ট 1, হ্যাঁ, বাংলা, গণিত, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, হ্যাঁ, এবং আমাদের এই 40টা এক্সামে যারা থাকবে ইনশাআল্লাহ আপনি সকলের থেকে ভালো হবেন এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন, এবং লেগে থাকলেই আপনার প্রস্তুতি একটা ভালো হয়ে যাবে। তো আমরা এক্সাম ব্যাচ, প্রাইমারি আর এবং বিশেষ করে ফুড অডিটরের যেটা সার্কুলার দিয়েছে এটার যদি কোর্স করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে 01326881526 বিকাশ নগদ, এটা, হ্যাঁ, এটাতে মাত্র প্রথম 20 জনের জন্য 650 টাকা, তারপরে 20 এর পরে 30 জনের জন্য 850 টাকা, বাকি 50 জনের জন্য হচ্ছে 1050 টাকা। টোটাল 100 জন স্টুডেন্ট থাকবে এই কোর্সে। যারা যুক্ত হতে চান আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যান, ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় যে আপনার কি লাগবে কিনা, সাজেশন লাগবে কিনা ফুড অডিটর, এরপরে কিন্তু একটা ভিডিও দেব, ইনশাআল্লাহ দেখাবে পরবর্তীতে। আবার বলছি, পেজ এবং আমাদের আলাদা ইংলিশ পেজ, আলাদা ইংলিশ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটু নামটা লিখে দিচ্ছি, যারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, বা যারা অলরেডি ক্লাস করতেছেন আলাদা ইংলিশ, এটা লিখে আমাদের পেজ, গ্রুপ, তারপর আমাদের ইউটিউব, হ্যাঁ, ইনস্টাগ্রাম, তারপর প্রত্যেকটা জিনিস, টিকটক, প্রত্যেকটা জায়গায় আমরা এটা পাবেন আলাদা ইংলিশ। ওকে।